আজিমপুর আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে উঠছি। আমি তখন হলে থাকতে পারি না, হলে গেলেই তো আমি হচ্ছে একেবারে সিলেক্টেড। আমার বন্ধুরা অনেকেই ছিল, হলে ছিল, তারা দুই একজন পালিয়ে আসতে পারতো, আর বাকি সবাই কেউ আসতে পারতো না। তো এটা একটা মানে শুধু মানে টর্চার সেল বলতে ভুল হবে, এটা একটা যে বিভিন্ন দেখেন না যে গুয়াতে নামা বেশ হয়, যে ধরনের যে কারাগারগুলো, গোপন কারাগার, যেখানে যে ধরনের টর্চারগুলো হয়, তার চেয়ে মানে এটা বলা যায় আরও ভয়ঙ্কর। মানে গেস্ট রুমে পড়ছে, তাদেরকে চিকিৎসা দিছে, জ্ঞান ফিরছে, আবার মারছে, চিকিৎসা দিতে জ্ঞান ফিরছে, এগুলো নিউজ হয় না, এগুলো কোনো নিউজ হয় নাই। আমাদের যখন কোটা নিয়ে যখন পুনরায় অধ্যাদেশ জারি হলো, আদেশ করলো, আদালত রায় দিল, তো এরপর থেকে আমাদের একটা ঈদের ছুটি, তখন ঈদের পরই ক্যাম্পাসে আবার কিছু ক্লাস শুরু হয়। তখন অনেকে আবার ক্যাম্পাসে এসে পারে নাই, আমিও একটু দেরি করে আসছিলাম। আর তখন হচ্ছে সদ্য সেকেন্ডারে উঠছি, ক্যাম্পাসে নতুন, অত বুঝতাম না। যখন কোটা আন্দোলন হয়েছিল তখন এই টিভিতে দেখতাম আর কি, বা মারামারি হচ্ছে বিভিন্ন বিষয়, তখন এগুলো বুঝতাম না। কিন্তু আমি যখন হচ্ছে 7 তারিখ মেবি 7 তারিখ থেকেই হচ্ছে আমাদের শাহবাগে যেতাম, গিয়ে স্লোগান দিতাম, সবার সাথে তাল মেলাতাম, আন্দোলন শেষ করে চলে আসতাম। তো এরপরে আবার যখন 8 তারিখ থেকে ব্লকেটের সূচনা হলো, তখন আমরা সেন্ট্রাল লাইব্রেরি থেকে এক হয়ে, তারপর শাহবাগ থেকে এক হয়ে আমাদের হলে আবার ছাত্রলীগ হচ্ছে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে আটকে রাখতো, তাদেরকে বের হতে দিত না। অনেকে আবার হচ্ছে যে পকেট গেট, তারপরে পেছনের গেট, এগুলো থেকে দু একজন টপকে আসতো, কিন্তু বেশিরভাগই আটকে পড়ে থাকতো। তারা গ্রুপে মেসেজ দিত, কল দিত যে ভাই আমাদেরকে আটকে রাখছে, আপনারা নিয়ে যান। তো আমরা এখান থেকে বিশাল বড় একটা মিছিল নিয়ে বের হতাম। এই মিছিলের সবচেয়ে বেশি থাকতো হচ্ছে আপনার সায়েন্স ফ্যাকাল্টির ওই কার্জন এরিয়ার স্টুডেন্টরা বেশি থাকতো, এবং যারা বাইরের স্টুডেন্ট, বাইরে থেকে লেখাপড়া করে, এরাই বেশি থাকতো। আমরা একসাথে গিয়ে হলপাড়ায় যেতাম প্রথমে, তো সেখান থেকে শিক্ষার্থীকে বের করে আনতাম। অনেকটা মাঝে মাঝে ধস্তাধস্তি হতো, হাতাহাতি হতো দু একবার। এরপরে মহসিন হল হয়ে, এফরমান হল হয়ে, জহু হল থেকে শিক্ষার্থীদের নিয়ে আমরা আবার চলে আসতাম শাহবাগে। তো 8 তারিখ থেকে আমাদের যে ব্লকেটটা শুরু হয়, তখন আমরা সবার শিক্ষার্থীদেরকে নিয়ে যখন শাহবাগে আসি, শাহবাগে এসে আমরা সিদ্ধান্ত হয় যে ব্লকেট করবো। শাহবাগ থেকে আমরা গ্রুপ তৈরি করে বাংলা মোটর, কিছু হচ্ছে আপনার শাপলা চত্বর, দোয়েল চত্বর, এই পাশে ঢাকা কলেজের স্টুডেন্টরা যারা ছিল তারা হচ্ছে সায়েন্স ল্যাব, এই এরিয়াগুলো, তারপর টিএসসির এখানের যে গেটটা, এইসব জায়গা দিয়ে হচ্ছে আমরা ব্লকেট কর্মসূচি পালন করি। এবং পরবর্তীতে এটা এই যে প্রায় 14 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত এইভাবে চলতে থাকে। মানে ব্লকেটের এরিয়াটা পাল্টে থাকে। প্রথমে ঢাকা শহরে এই ব্লকেট, এরপরে আস্তে আস্তে পুরা দেশের যে বিভাগীয় শহরগুলো, এই শহরগুলোতে ব্লকেটগুলো চালু হতে থাকে, এবং আস্তে আস্তে এটা একটা মানে একটা চরম পর্যায়ে পৌঁছে যায়। এবং 13 তারিখ হচ্ছে আমাদের হাসান ভাইরা যখন যে রাষ্ট্রপতির কাছে একটা পত্র দিয়ে আসলো যে আপনারা এটার একটা সমাধান করেন বা একটা সিদ্ধান্তে আসেন। তো এই সিদ্ধান্তে আসার আগেই যে পরদিন, সেদিন রাতে আর কি, 14 তারিখ মানে 15 তারিখ দিবাগত রাতে, যে সাবেক কুলাঙ্গার যে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার, উনি হচ্ছে যে কথাটা বললো যে রাজাকারের নাতিপুতেরা কোটা পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতেরা চাকরি পাবে, নাকি রাজাকারের নাতিপুতেরা চাকরি পাবে। তো এটা যখন বললো, তখন হচ্ছে আমি আন্দোলন শেষ করে ওই দিন সন্ধ্যায় শেষ করে হচ্ছে আজিমপুরে আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে উঠছি। আমি তখন হলে থাকতে পারি না, হলে গেলেই তো আমি হচ্ছে একেবারে সিলেক্টেড। আমার বন্ধুরা অনেকেই ছিল, হলে ছিল, তারা দুই একজন পালিয়ে আসতে পারতো, আর বাকি সবাই কেউ আসতে পারতো না। আমাদের এফরমান হলে আমাদের যে জোনটা ছিল, এখানে ছাত্রলীগের তো জোন সিস্টেম ছিল, সাদ্দামের জোন, সৈকতের জোন, আমাদের জোনটা ছিল হচ্ছে সাদ্দামের জোন। মানে তখন সাদ্দাম হচ্ছে সভাপতি, এবং ওর জোনটাই ছিল হচ্ছে আমাদের জোন। এবং সবচেয়ে মানে আপনি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিলে, স্টুডেন্টের কাছে খোঁজ নেবেন, দেখবেন যে তারা বলবে সবচেয়ে টর্চারিং, মানে সবচেয়ে চেইন অফ কমান্ডের ভিতরে যে ইয়াটাকে রাখতো, যে দলটাকে ওরা রাখতো, এটা হচ্ছে সাদ্দামের যে দলটা ছিল আর কি, ওর যে জোনটা ছিল। আমি ওই জোনেরই ছিলাম। আমি ওই 7 তারিখের দিকে হল থেকে চলে আসি। এরপরে আমাকে মানে আমি যদি হলে যাই, আমার বন্ধুরা আমাকে ফোন করে বলে, অনেকে মেসেজ দেয় যে তুই যদি হলে আসিস, তোকে রাতে গেস্ট রুমে ধরবে, তোকে মানে এটাকে বলে সিঙ্গেল গেস্ট রুম আর কি। সিঙ্গেল গেস্ট রুম খুবই ভয়াবহ একটা বিষয়। এখানে তারা মারপিট করে, হাত পা ভেঙে দেয়, মানে হসপিটালে নিয়ে যায়, মানে চিকিৎসা করে, আবার এনে আবার টর্চার করে, এরকম একটা অবস্থা। গেস্ট রুম মানে সিঙ্গেল গেস্ট রুম যেটা। আমি তো গেস্ট রুমেরই একজন শিক্ষার্থী আর কি। 7 তারিখের পরে আর আসি নাই, কিন্তু এর আগে তো অনেকবার গেস্ট রুম করছি। তো আমি সিঙ্গেল গেস্ট রুমের শিকার তেমন একটা হয় নাই। এটা একটা মানে শুধু মানে টর্চার সেল বলতে ভুল হবে, এটা একটা যে বিভিন্ন দেখেন না যে গুয়াতে নামা বেশ হয়, যে ধরনের যে কারাগারগুলো, গোপন কারাগার, যেখানে যে ধরনের টর্চারগুলো হয়, তার চেয়ে মানে এটা বলা যায় আরও ভয়ঙ্কর। মানে একটা রুমের ভেতরে যেখানে 8 জন শিক্ষার্থী, মানে 4 জন শিক্ষার্থীর একটা রুম, সেখানে 40 জন 50 জন শিক্ষার্থী একসাথে আছে। মানে আপনি এইভাবে শুইতে পারবেন না, আপনার শুইতে হলে এইভাবে শুইতে হবে। এবং এইভাবে দুই সাইডে শোয়ার পরে মাঝখান দিয়ে যে দুই পাশের পা দিয়ে ফাঁকাতে, এখানেও অনেকে এরকম দুই পাশে মাথা দিয়ে শুইতো। মানে এইরকম একটা বিশ্রী অবস্থা।
আর এটা হচ্ছে মানে আমাদের থাকার অবস্থা। এরপরে হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে গণরুম। গেস্ট রুমে যেটা হতো, গেস্ট রুমের বিষয়টা কীভাবে তৈরি হতো, এটা হচ্ছে ওদের দিনে 2-3টা প্রোগ্রাম থাকতো, বিভিন্ন কার্যক্রম থাকতো, ভাইয়ের পিছনে যাও, হ্যাঁ করো তা করো। ওরা হচ্ছে কিছু সিলেক্টেড ছেলে ছিল ওদের ছাত্রলীগের, যারা খুবই ডেডিকেটেড, ওরা তৈরি করে নিত ব্যাকগ্রাউন্ড থেকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, আওয়ামী লীগ কিনা। তো এদের হচ্ছে লাগায় রাখতো আর কি স্টুডেন্টদের পিছনে, যে দেখবি আজকের প্রোগ্রামে কজন আসছে কজন আসে নাই, এদেরকে সিলেক্ট করে রাখবি, এদের নাম জমা দিবি, রাতে গেস্ট রুমে এদেরকে ধরা হবে। আমাদের গেস্ট রুমে যেটা হতো, এটা শেষ করি, গেস্ট রুমে যেটা হতো সেটা হচ্ছে এটা আস্তে আস্তে কমে আসছে। এটা প্রথমে হচ্ছে অনেকেই, যে আবরার ফাদের ঘটনা শুনছেন না আপনার, উনি মারা গেছে বিধায় এটা দেশবাসী জানতে পারছে, কিন্তু আবরার ফাদের চেয়ে করুণ পরিণতিতে আমাদের অনেক বড় ভাইরা গেস্ট রুমে পড়ছে, তাদেরকে চিকিৎসা দিছে, জ্ঞান ফিরছে, আবার মারছে, চিকিৎসা দিতে জ্ঞান ফিরছে, এগুলো নিউজ হয় নাই, এগুলো কোনো নিউজ হয় নাই। গেস্ট রুমে আমরা এসে যেটা পাইছি, আমাদেরকে হচ্ছে চোখে মুখে হচ্ছে বালিশ ছুঁড়ে মারতো, থাপ্পড় লাতো, স্টাম্প দিয়ে পিটাইতো, তারপরে হচ্ছে গালিগালাজ করতো, প্রচণ্ড রকমের গালিগালাজ করতো, মানে বাপ মা তুলে। অবশ্যই আমাদের ইমিডিয়েট সিনিয়র তারা এটা করতো, ইমিডিয়েট সিনিয়ররা হচ্ছে আমাদেরকে ডমিনেট করতো, আমাদের উপর টর্চার করতো এটা ওরা, মানে এটা চেইন অফ কমান্ড, মানে আমরা যারা ফার্স্ট ইয়ার আমাদের উপর সেকেন্ড ইয়াররা এটা করবে, এবার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা করবে। একটা অন্য ঘটনা চলে গেল। তো গেস্ট রুম গণরুম এরকমই ছিল। আমি আসলে জুলাইয়ের কথাই বলছিলাম, জুলাইয়ে যেটা, এরপরে হচ্ছে আন্দোলন 9, 10, 11, 12, 13 এভাবে যখন চলে, তখন শেখ হাসিনা যখন তার ঘোষণাটা দেয়, ওই দিন রাতে আমি তখন আজিমপুরে, যে ঘটনাটা 14-15 তারিখ সবচেয়ে হাইলাইটেড, আমি হচ্ছে আজিমপুরের ফ্রেন্ডের বাসায় ছিলাম, ওখান থেকে সাথে সাথে যে চল ক্যাম্পাসে যাই, বন্ধু রাজুতে গিয়ে দাঁড়াই, তারপরে দেখি স্টুডেন্টরা বের হয় কিনা। তো আমরা রাজুতে আসতে আসতে দেখি যে হলগুলা থেকে হচ্ছে তুমি কে আমি কে রাজাকার স্লোগান শুরু হয়ে গেছে, মোবাইল আমরা দেখতেছি, আমার ভাই লাইভ করতেছে বিভিন্ন নিউজে। তো এটা শুনে আমাদের খুব মানে আশা জাগলো, আমরা 2-3 জন আসছিলাম। এরপরে আমরা যখন টিএসসিতে রাজুর এখানে আসার পরে দেখি যে রোকেয়া হলের মেয়েরা গেট হচ্ছে মানে গেটে পিটাচ্ছে বের হয়ে আসার জন্য। এরপরে ওরা এক পর্যায়ে তালা ভেঙে গেট থেকে বের হয়ে আসে, এবং আমাদের হলপাড়া থেকে ছেলে মানে বেশিরভাগ বের হতে দেয় না, হলপাড়া থেকে খুব কম সংখ্যায় বের হয়, ভাইরা আসে, তারপর অনেকেই আসে। সবচেয়ে বড় যে মিছিলটা আসে, আপনারা দেখেন যে ভাইরাল ছবিটা হচ্ছে কার্জন এরিয়া থেকে, ওই দিক থেকে আসে যে সবচেয়ে বড় মিছিলটা, তুমি কি আমি কি রাজাকার। তো এই মিছিলটা ওখানে ছাত্রলীগের একটা হামলার আশঙ্কা ছিল, তখন ওরা হচ্ছে এই যে রাজুতে, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছিল, তখন ওদের হামলার একটা আশঙ্কা ছিল। তখন আমরা অনেকেই আবার আমাদের যে রাজুতে যে সবাই ওখানে ছিল, ছাত্রীরা বসে পড়ছিল, আমরা অনেকে আবার বাস টাস ভেঙে মানে তাদের সতর্কতার জন্য বিভিন্ন মোড়ে হচ্ছে আমরা অবস্থান নিই, যাতে ছাত্রলীগ জানার আমরা অন্তত জানতে পারি, অন্তত দৌড়ে যাতে চলে যেতে পারি, আক্রমণের শিকার না হই। তো সেদিন রাত প্রায় 3টা পর্যন্ত রাজুর এখানে ছিলাম, পরদিন চলে যাই। তো পরদিন আমি গিয়ে তখন গিয়ে আসলে ক্লান্ত হয়ে গেছিলাম, গোসল করে ঘুমাইছি। এরপরে ঘুম থেকে উঠতে আসলে দুপুর হয়ে গেছিলো। তো দুপুরে ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া করি, গোসলও করি নাই, ক্যাম্পাসে চলে আসছি যে ডাকছে। তো আসার পরেই যেটা হলো, যেটা কখনো আশা করিনি, যেটা সবচেয়ে মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, সেটা হচ্ছে রাজুতে যখন আসার পরে তখন আমাদের ভাইরা বলাবলি করতে থাকে যে হলে আজকে সবচেয়ে বেশি কড়াকড় করছে এবং সবাইকে আটকে রাখছে, বের হতে দিচ্ছে না, গেস্ট রুমে বিভিন্ন জায়গায় আটকে রাখছে, ছাত্রলীগ পুরা একেবারে ওদের টিম নিয়ে প্রত্যেকটা হলের গেটে দাঁড়ায় আছে। তো আমরা তখন মেয়েদের সহ একটা টিমকে ভাইরা পাঠালো যে তোমরা আগে যাও, আমরা এখানে অবস্থান করি। কিছু মেয়েরা এখানে ছিল, মানে একটা টিম এখানে পাঠানো হয় হলপাড়ায়, তো তারা এদেরকে বের করে নিয়ে যেতে পারে না। তো মানে সবশেষ আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে চলে আসি, মানে রাজু ফাঁকা করে সবাই চলে আসি। আসার পরে হচ্ছে 71 হলে এখানে সবাই যখন সামনে জড়ো হই, তখন হচ্ছে উপর থেকে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা হচ্ছে ইট পাটকেল ছড়ে, তো আমাদের ভাইরা আহত হয়। ওখান থেকে হাতাহাতিটা শুরু হয়। ওদের হেলমেট ছিল, মানে ওরা একেবারে সাজোয়া ছিল, এবং আমাদের কাছে আসলে কিছুই ছিল না। তো ওরা যখন ইট পাটকেল মারতে থাকে আমাদের মাথায় পড়তে থাকে। তো আমরা আস্তে আস্তে আসলে মানে 2-একটা কাউন্টার দিচ্ছি, মানে কাউন্টার না দিলে না নিজেদের জন্য, কাউন্টার দিতে দিতে পিছু হটতে থাকি। এটা আপনারা দেখছেন যে 71 হলের ওইখান থেকে পিছু হটতে মল চত্বরে এসে একবার ধাওয়া পাল্টা দেওয়া হয়, এরপরে ভিসি চত্বরে এসে মূলত মারামারিটা হয়, যে মেয়েদের অ্যাটাকের যে বিষয়টা, এখানে হচ্ছে মূলত স্মৃতিটা। আমি হচ্ছে আমার হাতে হচ্ছে জাস্ট একটা মানে যখন পেছনে উঠতে এই যে ভিসিতে চলে যাই। আচ্ছা, তার আগে হচ্ছে সূর্য সেনের কয়েকটা মানে গেস্ট রুমে ছাত্রলীগ হচ্ছে ওখানে আটকে ছিল, ওখানে আমরা ইট পাটকেল মারি, এতে ওরাও কিছুটা পিছু হটে আর কি, সূর্য সেনের যারা ছাত্রলীগ ছিল। এরপরে আমরা বাধ্য হয়ে পিছু হটতে থাকি, কারণ আমাদের মানে আমাদের মাথার উপর ইট পড়তেছে, আমরা আসলে কিছুই করতে পারতেছি না চাইলেও। আমরা এরপরে ভিসিতে চলে আসি। ভিসিতে আসার পরে আসলে ওরা হচ্ছে মেন 3 দিক থেকে যে অ্যাটাকটা করে, এইখান থেকে টিমগুলো গিয়ে, তো আমরা 50 জনের মতো স্টুডেন্ট যে স্মৃতিটা আর কি, সেখানে বেশিরভাগই হচ্ছে 35 জন, মানে এরকম বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে মেয়ে ছিল, আমরা অল্প কয়েকজন ছেলে ছিলাম।
ভিসি চত্বরের ঠিক মানে ভিসির বাসভবনের অপোজিটে ওই যে চত্বরটা, ওর অপোজিটে 2টা লাল বাস রাখা ছিল। লাল বাসের ওই পাশে গিয়ে আমরা আশ্রয় নেই। এবং বেশিরভাগ স্টুডেন্ট যারা দেখছেন না, ওই যে শহীদুল্লাহ হলের ওখানে গিয়ে হচ্ছে কাউন্টার অ্যাটাক দিছে ছাদে উঠে, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে ওই দিকে চলে যেতে সক্ষম হয়, কিন্তু আমরা হচ্ছে ওই বাসের ভিতরে যে মানে ওই পাশে গিয়ে আশ্রয় নিই মেয়েদেরকে নিয়ে, ওইখানে আমরা আটকে যাই এবং ছাত্রলীগের 3 দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলে, মানে ইট পাটকেল মারতে থাকে চারিদিক থেকে, এবং আস্তে আস্তে ওরা আমাদেরকে কাছে এসে ঘিরে ফেলে এবং 2-1 আমরা যারা বেরোনোর চেষ্টা করে মেয়েরা, তাদেরকে পিটায় এবং তারা হচ্ছে মানে শুয়ে পড়ে। মানে ইতিমধ্যে ওই জায়গাটা একেবারে মানে ফুটপাত থেকে রক্ত গড়িয়ে পিচের উপর পড়তেছিল নিচে, মানে খুবই ভয়াবহ একটা অবস্থা। আমার হাতে পতাকা বাঁধা ছিল, মাথায় পতাকা বাঁধা ছিল, এটা পুরো রক্তে ভিজে যায়, ভিজে মানে কোন ফাঁকে ওইখানে পড়ে যায়, মানে ওইখানে আমরা এমনভাবে আমাদেরকে 3 দিক থেকে ঘিরে ধরছে, আমরা নিজেরাই দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, নিজেদের নিঃশ্বাস নিয়ে উপক্রম। এরপর 3 দিক থেকে পিটাচ্ছে, আবার উপর থেকে ইট এসে পড়তেছে, বাসে ইট মারতেছে, বাসের গ্লাস ভেঙে এসে গায়ে গায়ে ছিটে লাগতেছে। তো আমার মাথায় 2-3টা ইট পড়ছে, মানে মাথা থেকে এমন, ওখানে প্রত্যেকেরই মাথা থেকে রক্ত ঝরছে, মানে এত পরিমাণ রক্ত পড়ছে ওখানে। আপনারা ছবিগুলো দেখবেন, মানে প্রত্যেকের স্যান্ডেল মানে ওইখানে নিচে পড়েছিল, পতাকা পড়েছিল, এইগুলো ভিজে রক্তে মানে একেবারে মাখামাখি হয়ে যায় এবং নিচে পিচও লাল হয়ে যায়। তারপরে ওখান থেকে ওই যে ভাইরা ওইদিকে চলে গেল, ওখান থেকে একটা টিম এসে দ্রুত মানে একটা ঝটিকে অ্যাটাক করে আমাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন ওখান থেকে আমরা যেসব মেয়েরা ছিল, বেশিরভাগ মেয়েরাই আসলে ওখানে পড়ে গেছিলো, ওদেরকে মানে ওদের নিজেদের মতো চলার মতো সক্ষমতা ওদের ছিল না। তখন ভাইরা হচ্ছে কিছু কিছু ভাই যারা ওখান থেকে আসছিল, তারা হচ্ছে ওদেরকে কোলে নিয়ে কেউ মানে মানে ইয়া করে তুলে নিয়ে যায়। আমরা বেশ কয়েকজন হচ্ছে আপনার নীলক্ষেতের দিকে দৌড় দেই। তো নীলক্ষেতের ওখানে পুলিশগুলো লাইন দিয়ে দাঁড়ায় ছিল, আমাদের ওই যে এফ রহমান হলের যে গেট, ওখানে অনেক পুলিশ একেবারে 2-3 সারি এবার লাইন দিয়ে দাঁড়ায় এগুলো দেখতেছে, তারা মানে একেবারে নির্বিকার চিত্তে তারা দেখতেছে, উপভোগ করতেছে, মানে আমাদেরকে পিটাচ্ছে এটা তারা উপভোগ করতেছে। তো ওই যে তখন আমরা যখন বের হয়েছি, আর তখন আবার হচ্ছে ওদের লাইন দিয়ে এভাবে রাখছে, ওই যে আপনার এফ রহমান হলের দিকে এদিকে একেবারে লাঠি হাতে এভাবে লাইন দিয়ে রেখে দিছে, মানে যারা ওইদিকে যাচ্ছে তাদেরকে পিটাচ্ছে, হকি স্টিক, স্টাম্প, তারপরে বড় বড় যেসব মানে চলা, কাঠের চলা আছে, এগুলো নিয়ে দাঁড়ায় আছে, রড আছে, এগুলো দিয়ে তারা পিটাচ্ছে। আমি যখন হচ্ছে মাথায় এগুলো পড়ার পরে আমার আসলে তেমন মানে শরীরে বল পাচ্ছি না, কারণ কোনো প্রস্তুতি ছাড়াই আসছি, হাতে কিচ্ছু নাই, মাথার উপর 2-3টা ইট পড়ছে, একেবারে মানে রক্ত পড়তেছে অল্প অল্প। আমি ভয় পেয়ে গেছি, আসলে এই ধরনের মানে পরিস্থিতির সম্মুখীন কখনো হয় নাই। তারপর ওখান থেকে বের হলে যখন মানে বের হয়েছি, দৌড় দিতে গেছি, যখন মানে দৌড়াইতে পারতেছি না, তো আমি তখন পিঠে ওরা পিটাচ্ছে, মানে একাধারে হাতে পিঠে ঘাড়ে অনেকগুলো মানে বাড়ি পড়ছে, বাড়ি পড়ার পরে আমি আসলে মানে আর দৌড়াইতে পারি নাই, বসে পড়ছি একবার, তারপরে উঠে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোই। আমার সাথে আরও কয়েকজন ছিল, এগোয়া তারপরে হচ্ছে নীলক্ষেত থেকে ওখান থেকে একটা রিক্সা নেই, রিক্সা নিয়ে আপনার একটা যে ছোটো যে দোকান, যেখানে 2-একটা ডাক্তার বসে, আবার এই ধরনের একটা আজিমপুরে একটা দোকান আছে, ওইখানে গিয়ে একটা প্রাথমিক চিকিৎসা নিয়ে ওষুধগুলো নিয়ে ওই ফ্রেন্ডের বাসায় আবার চলে যাই। আমার সামনে গুলি খেয়ে মারা যায়নি, মারা গেছে স্পটে মারা গেছে এরকম দেখিনি, গুলি খাইছে অনেকেই দেখছি। আমার ফ্রেন্ডই একটা হচ্ছে আমার রুমমেট ছিল, ওর আসলে ওর নাম ছিল পলক সান্দিক শুভ, ওর এখানে গুলি লাগে, বুকে এমন জায়গায় গুলি লাগে, ডাক্তার বলছিল ওর গুলিটা যদি একটু 1 ইঞ্চি বা যে ন্যানো যে ন্যানো যেটা বলে এদিক ওদিক হলে ওর স্পট ডেট হতো। আল্লাহর রহমতে এখনও বেঁচে আছে। ওই একটা আর হচ্ছে 15 তারিখ যে আহত হওয়ার ঘটনা, এরপরে আমি আসলে মানে আমার জ্বর আসছিল, প্রচণ্ড জ্বর আসছিল, গায়ে ব্যথা হচ্ছিলো, আমি এই জন্য মানে এরপরে পরের দিন যেটা আমাদের হল স্বাধীন করা হয় 17 তারিখে, এটা এখানে এসে আবার চলে গেছিলাম। আসলে আমি করতে মানে অ্যাটেন্ড করতে পারছিলাম না, এটা আমার খুব একটা আক্ষেপের জায়গা। এরপর থেকে আমি হচ্ছে মোহাম্মদপুর বসিলা এলাকায় চলে যাই, ওখানে আমার চাচা ছিল, উনি আন্দোলনের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিল, ওনার সাথে থেকে হচ্ছে আমি আন্দোলন করছি। আসলে আমার আম্মু হচ্ছে এমনি একটু অসুস্থ, উনি আগে থেকে অসুস্থ, তো উনি সহ এরকম আমার এলাকা থেকে মানে যাদেরকে আমি এমনি ফেস চিনি, কখনো নাম জানি না, এরকম অনেকেই মানে আমার এলাকা থেকে সবাই যাদেরকে আমি চিনি নাও, তারা পর্যন্ত আমাকে ফোন দিয়ে প্রতিদিন নিয়মিত ফোন দিত, খোঁজ নিত। আর আম্মু তো সেখানে বুঝে নিত, মানে সবসময়ের জন্য একটা মানে ইয়ার উপরে থাকতো, ভয়ের উপরে থাকতো, আতঙ্কের উপরে থাকতো, মানে বারবার বাড়ি আয়, কিন্তু আসলে বাড়ি যাওয়ার কোনো পজিশন ছিল না। আমি যে বাসাটায় থাকতাম বসিলাতে, ওই বাড়িতে 2-3বার রেড দিছে পুলিশে, মানে 2-3বার করে। তো তারপরেও মানে আমার যে চাচা, উনি ওখান থেকে চলে যেত, ওনাকে ধরতে পারে নাই, আমাকেও ধরতে পারে নাই। আমি হচ্ছে রাতে হচ্ছে এই চাচার সাথে মানে দিনের বেলায় থাকতাম, কিন্তু রাতে ওখানে থাকতাম না, ঘুরে বেড়াতাম, যে বসিলা ব্রিজের ওই সাইডের যে এরিয়াটা, ওই দিক দিয়ে থাকতাম আর কি। তো ওই টাইমটা পার করার পরে আমি একটা পর্যায়ে হচ্ছে খুলনাতে চলে যাই। খুলনাতে গিয়ে হচ্ছে
আমার ওখানে কিছু রিলেটিভ আছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু ভাই বন্ধু আছে, ওদের সাথে মিলে আন্দোলন করে আবার ব্যাক আসি ঢাকাতে কয়েকদিন পরে, প্রায় 3 তারিখের দিকে আসার পরে এখানে এসে আসলে আমি ওই ধরনের মানে মোহাম্মদপুর বছিলা এলাকায় যে আন্দোলনটা চলতেছিল ওইখানে অ্যাটেন্ড করে অনেকেই গুলি লাগছে, অনেকেই ওইখান থেকে নিয়ে যেতে দেখছি, অনেকেই মানে স্পট ডেট ওইভাবে আমি দেখি নাই। এটা হচ্ছে আমার আসলে স্মৃতিটা। ওই তার পরবর্তী কয়েক মাস মানে আমি অনেকবার হয়েছে এরকম, মানে ঘুম আসতো না। ওই যে জুলাই পুরোটা ঘুমায় না, ওই যে একটা অভ্যাস হয়ে গেছে আসলে। এরপর থেকে ওই যে স্মৃতিগুলো বিভিন্ন মানে রক্ত, আমি আসলে রক্তটা দেখতে মানে রক্ত কখনোই সহ্য করতে পারতাম না। ঘুমানোর সময় ওই ভয়ঙ্কর যে চিত্রগুলো এগুলো চোখের সামনে চলে আসতো, এগুলো মানে কয়েক মাস এরকম সারা রাত জেগে থাকছি, দিনের বেলায় ঘুমাইছি। এরপরে যে ক্লাসগুলোতে আমার অবশ্য সেমিস্টারের রেজাল্ট অনেক খারাপ মানে অনেক খারাপ হয়েছে আমার। যেখানে আমি আরবি বিভাগে পড়াশোনা করি, আমার 3 পয়েন্টের উপরে আমার রেজাল্ট, যেখানে সবসময়ের জন্য আমার রেজাল্টটা ফল করে 2.95-75 চলে আসে। তো এখন আবার একটু ওভারকাম করার চেষ্টা করি। যেমনটা এখন মানে খুবই এলোমেলো। আমি এর আগে খুবই মানে গোছালো একটা জীবন ছিল, ওই যে বিভিন্ন জুডো কারাতে প্র্যাকটিস সহ মানে শারীরিক মানসিক মানে সব ধরনের একটা ছাত্রলীগের বিভিন্ন প্রেশারের পরেও আমি আসলে আমার কাজগুলো চালাই নিতাম, বিভিন্ন গেস্ট রুমের সম্মুখীন হতাম, কিন্তু আমি এগুলোকে আসলে ভয় পেতাম না। ফার্স্ট ইয়ারের প্রথম দিকে ভয় পেতাম 5-6 মাস, এরপর আর ভয় পাই নাই। এরপর নিজেকে আগে ভাবতাম যে নিজের কাজটা ঠিক করব, তারপরে ওদের প্রোগ্রাম ওরা যা বলবে বলুক, ওইগুলো কেয়ার করি না। তো এইভাবে জীবনটা গোছাই নিয়েছিলাম, কিন্তু আসলে জুলাইয়ের পরে এখনো পর্যন্ত আমি এখন আর গোছাই নিতে পারতেছি না। মানে এখন হয় না, গুছাই উঠতে পারি না, যে এখন ভাবি যে এখন পড়তে বসবো, এটার মানে পড়তে বসলে নানা ধরনের যে চিন্তা চলে আসে বিভিন্ন, যে তখন এটা দেখছিলাম ওই ভাই বিভিন্ন ভাই নক ঠক দেয়, যে গল্প বলে, এই আর কি। আমাদের যে ইচ্ছা নিয়ে, আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে জুলাই আন্দোলনে নেমেছিলাম, মানে শেষ পর্যায়ে যে স্বৈরাচারের পতন হবে, আমরা একটা দুর্নীতিমুক্ত, একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা পাবো, কিন্তু আসলে সেটা পাই নাই আমরা। মানে আমাদের খুবই খারাপ লাগে, মাঝে মাঝে কান্না আসে যে এত রক্ত, এত শহীদ, এত আহত, এতগুলো পরিবার। একটা শহীদ মানে 2000 শহীদ মানে একটা সংখ্যা না, 2000 শহীদ একটা শহীদ মানে একটা সংখ্যা না। তার পরিবার আছে, তার সমাজ আছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সব প্রাইভেট ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্ট শহীদ হয়েছে, তাদের বায়োডাটাগুলো দেখবেন, তারা একদম কী পরিমাণ পোটেনশিয়াল ছিল তাদের পরিবারের জন্য, তাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। তো এই যে জীবনগুলো ঝরে গেল, এর আলটিমেট আমরা কী পাইছি? এর মানে কিছুই পাইনি এক কথায় বলতে গেলে। এই জায়গাগুলোতে কান্না আসে মাঝে মাঝে, খুবই কান্না আসে। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করি, দোয়া করি যে আল্লাহ কিছু একটা, তুমি তো ন্যায় বিচারক, তুমি একটা ন্যায় বিচার করো, এটা যে কিছু একটা আমাদেরকে দাও। এই 2000 শহীদ আহতের মধ্যে আমাদের শহীদদের পরিবারের চোখ প্রতিদিন যে কান্না করতেছে তোমার কাছে, এর বিনিময়ে আমাদের কিছু একটা অন্তত দাও, আমরা একটু শান্তিতে থাকি। তো আমরা এটাই আশা করি আল্লাহর কাছে, কিন্তু আমরা সেটা পাই নাই আসলে। আমরা যাদেরকে সামনে রেখে, যাদেরকে আমরা নেতৃত্বে রেখে বিশ্বাস করছি, তাদের একটা অংশ, অধিকাংশ একটা অংশ, তারা দুর্নীতিগ্রস্ত, বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে দুর্নীতিগ্রস্ত। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে শুধু একটা ক্ষমতার এক্সচেঞ্জ হয়েছে, এছাড়া আমরা তেমন কোনো পরিবর্তন পাইনি। আমরা পরবর্তী যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, তাদের কাছে আশা রাখি এবং এই সরকারের প্রতি আস্থা রাখি, তারা যেন কাজটা করে। এবং আসলে নির্বাচনের নিয়ে যে সরকারটা আসবে নির্বাচনের মাধ্যমে, তাদের উপরে বেশি আস্থা রাখি। তাদের এটা ভাবার দরকার নেই যে আমরা নির্বাচিত সরকার, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার। তাদের ভাবা উচিত, তাদের এটা চিন্তায় রাখা উচিত যে আমরা জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে তার মানে সরকার, কারণ জুলাই না হলে নির্বাচনের পথটা সুগম হতো না। সুতরাং তাদের মনে রাখা উচিত এবং তাদের এটা করা উচিত যে আমরা জুলাইয়ের ম্যান্ডেট নিয়েই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছি। সুতরাং পূর্ববর্তীতে আমরা যে রাজনীতিটা দেখছি, ধরে আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় আসছে, তারা একটা দলের আওয়ামী লীগের সরকার হিসেবেই থাকছে, তারা দেশের সরকার হইতে পারে নাই। আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী হয়েছে সে শুধু আওয়ামী লীগেরই প্রধানমন্ত্রী হয়েছে, দেশের প্রধানমন্ত্রী হইতে পারে নাই। তারা যাকে রাষ্ট্রপতি বানাইছে সে রাষ্ট্রের প্রতি হইতে পারে নাই, সে আওয়ামী লীগের প্রতিই হয়েছে আর কি। তো আমরা যেটা আশা করি সেটা হচ্ছে আগামী নির্বাচনে যারাই আসুক ক্ষমতায়, নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক, এবং ক্ষমতায় যারাই আসুক তারা আসলে দেশের সরকার হোক। তাদের ভিতর থেকে যারা যে প্রধানমন্ত্রী হোক সে আসলে দলের না, দেশের প্রধানমন্ত্রী হোক, যে রাষ্ট্রপতি হবে সে রাষ্ট্রেরই প্রতি হোক, সে দলের প্রতি না হোক। আমরা এটাই আশা করি। এবং যে জুলাইয়ের জন্য, জুলাইয়ের যে শহীদরা হয়েছে, যে আহতরা আছে, তারা যে জন্য রাস্তায় নেমেছিল, আমরা যে জন্য রাস্তায় নেমেছিলাম একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশের জন্য, আমরা যেন সেইটা গড়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্বের মানে দরবারে একটা সফল একটা আধুনিক রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে পারি, সেই আশাটাই করি আমরা।